এর সময় ১১০০ কোটি টাকা জালিয়াতি, জনতা ব্যাংকে আরেক কেলেঙ্কারি। যায় দিন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার জামিন স্থগিত। ভোরের কাগজ, আওয়ামী লীগে দুর্ভাবনা, জেলায় জেলায় কোন্দল, সামাল দিতে হার্ডলাইনে হাইকমান্ড। উৎসবের রং চারুকলায়, এবার মঙ্গল শোভাযাত্রার মূল থিম মানুষ ভজলে সোনার মানুষ হবি। দৈনিক ইনকিলাব, বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী এমপিদের চাহিদাপত্রের স্তূপ, নির্বাচনী প্রকল্পের হিড়িক। আমাদের অর্থনীতি, রপ্তানি বিলও পরিশোধ করতে পারছে না ফার্মার্স ব্যাংক। ফার্মার্স ব্যাংকের অর্থ কেলেঙ্কারি, ব্যাংকের কর্মকর্তা সহ ১৭ জনকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুদক। দৈনিক দিনকাল, খালেদা জিয়ার মুক্তি দাবিতে সারা দেশে বিক্ষোভ। দৈনিক সংগ্রাম, মালিকদের কাছে পণবন্দি আমানতকারীরা, নজিরবিহীন সংকটে ব্যাংকিং খাত। দৈনিক করতোয়া, এবছর প্রবৃদ্ধি হবে রেকর্ড ৭.৬৫%। দেশবাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন, মাথাপিছু আয় $১,৭৫২। একনেকে ১০ প্রকল্প অনুমোদন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, মিয়ানমার ইনভাইটস UN ফর কনসালটেশনস। নিউ নেশন, গভর্নমেন্ট ইউজিং Anti-Corruption Commission to keep BNP out of polls, move to launch probe against top party leaders motivated. শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রের। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে একটি সংবাদ শিরোনাম রয়েছে একটি সংবাদপত্রে, যেটি আমরা আসলে শেষের দিকে বলেছি। এটি রয়েছে সব সংবাদপত্রেই, প্রায় প্রথম দিকেই রয়েছে। তিনি বলেছেন যে এবছর প্রবৃদ্ধি হবে রেকর্ড ৭.৬৫% এবং মাথাপিছু আয় $১,৭৫২ হবে। এটা তিনি আশা প্রকাশ করেছেন। আমরা জানি যে জাতীয় বাজেটও তো সামনে, সব কিছু মিলে তার এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে শিরোনাম করা হয়েছে দৈনিক সংবাদপত্র এবং অন্যান্য গণমাধ্যমে। জি জি, অবশ্যই এটা তো বাংলাদেশের অর্থনীতি অনেক বড় হচ্ছে, এটা তো সাধুবাদযোগ্য এবং সুসংবাদ। বাংলাদেশের উন্নতি হচ্ছে, অগ্রগতি হচ্ছে। একই সাথে প্রবৃদ্ধির হার উন্নতি এক না, এটা কিন্তু গত এক বছরে অনেক বিশ্লেষণ হয়েছে, আলোচনা হয়েছে। দ্বিতীয়ত, প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয়, এই দুটো দিয়ে দারিদ্র বা নিম্ন মধ্যবিত্ত হচ্ছে কিনা, নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত হচ্ছে কিনা সেটা বোঝা যায় না। বাংলাদেশের একটি দুশ্চিন্তার বিষয় হচ্ছে বৈষম্য, এবং আপনি যদি শেখ সাহেবের আমলের সঙ্গে তুলনা করেন বর্তমানে, তাহলে বৈষম্য দ্বিগুণ হয়েছে। এইটা দুশ্চিন্তার বিষয়। অন্য যেটা দুশ্চিন্তার বিষয় সেটা হচ্ছে অতি দারিদ্র বিমোচন বা দারিদ্র বিমোচনের যে হার আগে ছিল সেই হারটা কমছে। এই আশঙ্কা সবাই প্রকাশ করছেন যে বাংলাদেশটা সম্ভবত বড়লোকরা যত ভালো অবস্থায় আছে সেই তুলনায় নিম্ন মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্ত, নিম্নবিত্তর তো কথা তো আছে, তারা সেই তুলনায় ভালো থাকছে না। যেহেতু বৈষম্য একটি রাজনৈতিক একটি বিষয়ে পরিণত হয়, এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধে শুরু হওয়ার পিছনে বৈষম্যের একটি বড় ভূমিকা আছে। বৈষম্যের প্রতিবাদ থেকেই এই গোটা মুক্তিযুদ্ধের ভাবনাটা এত সবল হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের কেবল বারবার এই প্রবৃদ্ধির হার মানুষের বারবার অর্থনীতিবিদরা প্রশ্ন করছেন যে এই যে প্রবৃদ্ধি হচ্ছে, এই যে টাকাটা তৈরি হচ্ছে, এটা কার কাছে যাচ্ছে? বাংলাদেশে আপনি যদি এই যে বেকারত্বের হার দেখেন, তাহলে প্রবৃদ্ধিটার কোনো খুব একটা তেমন মূল্য থাকে না। প্রবৃদ্ধির অবশ্যই মূল্য আছে, গ্রোথ, তার মানে আপনি বাড়ছে, কিন্তু এই বাড়তি হওয়ার লাভটা কার কাছে যাচ্ছে এই হিসেবটা কিন্তু এই খবরেও আসছে না। আমার মনে হয় এইটা নিয়ে আর একটু ভাবার প্রয়োজন রয়েছে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটি বলেছেন যে এই সব কিছুর মধ্যে বড় লোকরা যতটা ভালো থাকা নিশ্চিত হচ্ছে, গরিবরা ততটা ভালো থাকছে না। এবং এটা তো অর্থনীতিবিদদের কথা, এবং এর বাইরে আমরা জানি যে আপনিও দীর্ঘদিন হতদরিদ্রদের নিয়ে গবেষণা করেছেন, এবং সেই জন্য আপনার কাছে একটু জানতে চাইবো যে এই বিষয়টাতে ইতিবাচকভাবে সমাধানমূলক কি করা যায়, আসলে কোন দিকটা বেশি দৃষ্টি দিতে হবে বলে মনে হয়? আমার মনে হয় প্রবৃদ্ধি নির্ভর অর্থনীতিতে এটা তো যারা এটা হতে বাধ্য, আমাদের দেশে বোধহয় বন্টনটা প্রবৃদ্ধির সাথে সাথে এই ভাবনাটা নেই। আমাদের দেশে যে অর্থায়ন হচ্ছে বিভিন্ন প্রকল্পের, সেটা নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন করছে না। মানুষ প্রশ্ন করছে যে অর্থায়নের কারণে যে বিশাল লাভটা হচ্ছে, এটা কি সবার কাছে যাচ্ছে কিনা। আমার মনে হয় না, সরকারও বলছেন যে সবার কাছে যাচ্ছে। অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স না শুধু, আপনি যদি
হাউসহোল্ড এক্সপেন্ডিচার সার্ভে, যেটা অনেক নিরুদ্ধভাবে যে আপনি আসলে গত 5 বছরে কি বেশি ভোগ করছেন না কম ভোগ করছেন, সেই হিসেবেও দেখা গেছে মানুষের কিন্তু অবস্থা আগের তুলনায় ভালো হয়নি, গত 7 বছরে কিন্তু ভালো হয়নি। এটা সরকারি কোন ধরনের মানুষ? একেবারে মধ্যবিত্ত, নিম্নবিত্ত কথা বলে, নিম্নবিত্তর অবস্থা কিন্তু তার প্রবৃদ্ধি আর হচ্ছে না। আমি যখন অতি দারিদ্র বিমোচন প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম, আমরা দেখেছিলাম যে প্রচণ্ড রকম পরিবর্তন হচ্ছিল। 25 ভাগ থেকে সেটা নেমে যে প্রায় 10 ভাগে দাঁড়িয়ে গেল। 10 ভাগের পরে আর থেমে গেছে, এটা আর কমছে না। তারপর যে হারে কমছিল সেই হারে কমছে না। এবং বৈষম্যর কথাটা তো এখন সরকারিভাবে স্বীকৃত হয়েছে, সরকারও এটা বলছেন যে এটা একটা বড় একটা বিষয়। অর্থনীতিবিদরা, আমাদের অর্থমন্ত্রী নিজেও বলেছেন। তো আমার মনে হয় আমাদের পরিকল্পনা, আমরা প্রবৃদ্ধিকে অনেক বেশি কথা বলেছি, আমরা বন্টনের দিকে কথা বলিনি। তো যতক্ষণ না বন্টন হবে তাহলে তো এটা বড় লোকের অর্থনীতি হয়ে যাবে। আমি এখন সংবাদপত্রের এই অনুষ্ঠানে এসে এইটার বিশ্লেষণ এর চেয়ে বেশি করছি না, কিন্তু আমি মনে করি যে বৈষম্য সৃষ্টি করা, যদি প্রবৃদ্ধির মাধ্যমে বৈষম্য সৃষ্টি করা হয় বা হচ্ছে, তাহলে আমি কিন্তু সেটা জনকল্যাণমূলক অতটা বলতে পারবো না। আমি বলবো যে তাহলে আমাদের দেখানো দরকার যে প্রবৃদ্ধিকে কিভাবে জনকল্যাণমূলক করা যায়। প্রবৃদ্ধি মানেই সবার উন্নতি না, এই কথাটা আমাদের একটু তলিয়ে দেখা দরকার। আমার ধারণা নীতি নির্ধারকরা অবশ্যই সেটি বিবেচনায় নেওয়ার মতো অবস্থা রয়েছে। আমরা কদিন ধরে টানা শিরোনাম দেখছি ব্যাংকিং খাত নিয়ে, ব্যাংকিং খাত এবং বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোর আচরণ, সেখানকার আর্থিক কেলেঙ্কারির বিষয়। আজও একটি ব্যাংকের নাম করে সংবাদ শিরোনাম রয়েছে, একটি বড় অঙ্কের অর্থের কেলেঙ্কারি, এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে আবার তাদেরকে যে ধরনের ছাড় দেওয়া, সাহায্য দেওয়া, এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে, ব্যবসায়ী মহল থেকে ওইগুলোর নানান সমালোচনা এসেছে। আজকেও তার প্রতিচ্ছবি রয়েছে সংবাদ শিরোনামগুলোতে। আপনি কিভাবে ব্যাপারটি বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমার যেটা মনে হচ্ছে যে আমি ব্যাংকিং খাতটাকে ঠিক ধরতে পারি না। বাংলাদেশ সরকার না, বাংলাদেশটা মনে হচ্ছে তো ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ করে। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে ব্যাংকারদের যে অ্যাসোসিয়েশন, তারা বলছেন তাদের সমালোচনা করা যাবে না। তো যে দেশের ব্যাংকিং খাত বলে যে আমরা চুরি চামারি করবো কিন্তু সমালোচনা করা যাবে না, আপনাকে ভেবে নিতে হবে যে তারা কতটা সবল। তো ঠিক প্রবৃদ্ধিটা যদি কারো হয়ে থাকে, এইটা ব্যাংকিং খাতের হয়েছে। ব্যাংকিং খাতটা বড় লোকের একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রিত, এবং এই নিয়ন্ত্রিত খাতে যে প্রভাবশালী তারা হয়ে উঠেছে, আপনি ধরতে পারেন যে তারা অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন বা গণমাধ্যম বলেন, প্রত্যেকটা এখন ব্যাংকিং খাতের মাধ্যমেই অনেকটাই নিয়ন্ত্রিত হচ্ছে খুব স্বল্প সংখ্যক মানুষের। এটা বাংলাদেশের জন্য সুসংবাদ নয়, কারণ যদি এই ইমব্যালেন্সটা এত বেড়ে যায়, যেটা হবে যে এই পুঁজিটা খরচ করার সুযোগ হতো, কারণ আপনার বাজার তো বড় হচ্ছে না। আপনার বাজার কী ধরনের জিনিসের জন্য? আপনি এত স্বল্প সংখ্যক মানুষের হাতে যদি সমস্ত টাকাটা হয়ে যায়, যেটা পশ্চিমা অর্থনীতিতে এখন খুব প্রবলভাবে দেখা দিয়েছে, যে এত বিত্ত এত স্বল্প সংখ্যক মানুষের হাতে চলে গেছে যে তারা মার্কেট সেই তুলনায় বড় হচ্ছে না। বাংলাদেশে এই সমস্যাটা দেখা হয়েছে, এবং বাংলাদেশে চুরিচামারি করাটা এখন অত্যন্ত সহজ বিষয়। এটার বিরুদ্ধে মানুষের মধ্যে কোনো লজ্জাবোধ নাই। আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে অসততাকে এতটা সহজভাবে কেউ গ্রহণ করে নিয়েছে বাংলাদেশের মতো। তাহলে আপনি কিসে প্রবৃদ্ধি বলছেন? আপনি অর্থনীতির প্রবৃদ্ধি যেমন বলছেন, তেমনি আপনি অসততার প্রবৃদ্ধিও বলছেন। তো অর্থনীতির অসততা একসাথে টিকতে পারে না। টিকতে পারে, বাংলাদেশ তার উদাহরণ, কিন্তু টিকলে যেটা হবে যে সাধারণ মানুষ যে প্রবৃদ্ধির কাছ থেকে কিছুটা আশা করছে সে পাবে না। ওই যেটি তার প্রাপ্য সেটাও চলে যাচ্ছে ওই বড় লোকদের পকেটে। তো আপনি যদি মনে করেন যে এইভাবেই বাংলাদেশ চলতে পারে, এবং আমার মতে বাংলাদেশ কিন্তু এইভাবে চলতে পারে, বাংলাদেশের জবাবদিহিতাটা চলে গেছে। আমি যেটা বলি, আমি ক্লাসে গিয়ে পড়া থেকে যেটা, যে এটা উত্তর জনমত সমাজ একটা। এখানে আপনার যে জনমত বলতে যেটা আছে সেটাকে আপনি অস্বীকার করেও কিন্তু টিকে থাকতে পারেন। আপনি বিভিন্ন সময় যদি দাবিগুলো দিয়ে থাকেন, যেসব দাবি মানুষের তুলেছে, আপনি দেখবেন যে এটা না আমল দিলেও চলে। মানুষের জীবনটা এমন হয়ে গেছে, মানুষ দাবি করবে, শুনছে না, আচ্ছা ঠিক আছে তাহলে তার দাবি করে লাভ নেই, চলে যাচ্ছে। এইরকম একটা সমাজ অবস্থা করছে যেখান থেকে মানুষ রাষ্ট্রের কাছ থেকে বা সরকারের কাছ থেকে আশা করা কমিয়ে দিচ্ছে। এই জিনিসটা আমার মনে হয় একাডেমিকরাও এটা দেখছেন, যে আপনি আশা তো করেন না। আজকে যদি নির্বাচনে চুরিচামারি হয় বা কোনো একটা নির্বাচন হয়, আপনি কি খুব একটা প্রতিবাদ করবেন? আপনি প্রতিবাদ করবেন না। আমরা ঢাকার নির্বাচন দেখেছি, এই এর আগের নির্বাচনটা, যেখানে
আনিস নির্বাচিত হয়েছিল, সবাই বলেছে, গণমাধ্যমে এখানে খুব মুক্তভাবে বলছিল যে চুরি চামারি হয়েছে। আমরা তো মেয়রকে মেনে নিয়েছি, আমরা আগামীতেও যদি আরেকটা চুরি চামারি হয় আমরা মেনে নেব। আমাদের এই মেনে নেওয়াটা এটা কিন্তু আমরা ইচ্ছায় আনন্দে মানছি না, কিন্তু এছাড়া তো আর আমাদের কোনো উপায় থাকছে না। তো আমার মনে হয় ব্যাংকিং খাতে যেটা, ব্যাংকিং খাতের মানুষরা তো যেহেতু তারা অর্থনীতি নিয়ে সবচেয়ে বেশি করেন, তারা বুঝে গেছেন কি করে ব্যাংকিং খাতের লোকরা বলতে পারে যে আমাদেরকে গণমাধ্যমে রিপোর্ট করতে দেওয়া হবে না। তারা জানেন এটা সম্ভব, এবং প্রধানমন্ত্রী তো তাদের দাওয়াত করেছেন, কিছু তাদের সঙ্গে আলাপ করবেন, তিনিই করেছেন, তারা সব যাবেন, যারা দাবি করেছেন এই কথাটা তারাই যাবেন। তার মানে প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে একটা সুসম্পর্ক রাখছেন। আপনি যদি বিজেএমই এর বিল্ডিং এর কথাটা, হ্যাঁ, সেই সাক্ষাৎ তাদের হয়েছে এবং তারা কথাবার্তা বলছেন, তো তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি বড়লোক কেন্দ্রিক একটা রাষ্ট্র তৈরি হয়ে গেছে। তো আপনার ক্ষমতাটাও সেখানে আছে। বাংলাদেশের ব্যবসায়ীরা মোটামুটি আপনার রাজনীতিতে, আপনি কি মধ্যবিত্ত শ্রেণী কোনো রাজনীতিবিদকে দেখতে পান? মৌলিক পার্থক্য মুক্তিযুদ্ধের সময় করেছে যে শেখ মুজিবুর রহমান একটা মধ্যবিত্ত মানুষ ছিল, উচ্চ মধ্যবিত্ত, কিন্তু একটা মধ্যবিত্ত মানুষ ছিল। আজকে আপনি ওই মাপের ওই শ্রেণী থেকে আসা কোনো মানুষকে রাজনীতিতে দেখতে পাবেন না। তো তার মানে আপনার রাষ্ট্রের চরিত্র অনেকটাই পাল্টে গেছে। শেখ মুজিবুর রহমান যে এই রাষ্ট্রটা তৈরি করেছিলেন সেটা মধ্যবিত্তের উপর দাঁড়িয়ে, এবং আপনি যদি 40 দশকের রাজনীতি দেখেন, 50 দশকের রাজনীতি দেখেন, তাহলে দেখবেন তিনি একেবারে গ্রামের মধ্যবিত্তের উপর নির্ভর করে দাঁড়িয়েছেন। আজকে সেই শ্রেণীটার কোনো ভূমিকা নেই। সেই কারণে আমি বলছি যে এই মৌলিক পরিবর্তনের মধ্যে সাধারণ মানুষ কিন্তু তার রাষ্ট্রের যে অধিকার আছে বা রাষ্ট্রের দাবি করার যে সব বিষয় আছে এগুলো সে পাচ্ছে না। এইটাই হচ্ছে সব। আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে, আবার অনেকদিন পরে তো বড় করে মিয়ানমারের বিষয়টি সংবাদ শিরোনাম হলো, যখন আমরা দেখতে পেয়েছি এক ধরনের অগ্রগতির বিষয়, অর্থাৎ একটি পরিবর্তনের বিষয়। সেটি হচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক যে শরণার্থী সংস্থা UNHCR, তাকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত করার বিষয়ে মিয়ানমার রাজি হয়েছে, এবং একটি তাদের সঙ্গে পরামর্শের বিষয়ে তারা একমত হয়েছে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে সমঝোতা স্মারকের প্রক্রিয়ার মধ্য দিয়ে। ধন্যবাদ। এইটা দীর্ঘদিন ধরে হচ্ছে, কিন্তু আপনি আমার ছাত্ররা এখন নিয়মিতভাবে এখন মিয়ানমারের উপরে তারা থিসিস করছে। তো আমি তাদের থিসিসগুলো থেকে যেটা বুঝি যে এটা অত্যন্ত পরিকল্পিত একটা রাষ্ট্র, এবং এই রাষ্ট্রটা অত্যন্ত সফলভাবে আন্তর্জাতিক যে বিভিন্ন টানপোড়ান আছে, যে চাপ আছে, এগুলোকে সামলে নিয়ে তারা আপনার সামনে নিজেকে উপস্থিত করতে পেরেছে। আমি মনে করি সবচেয়ে বড় সাফল্য যেটা মিয়ানমার করতে পেরেছে সে চীনকে সামাল দিয়ে দিয়েছে। চীনের প্রভাব নেই, চীনের প্রভাবের বলয়ে মুক্ত হয়ে কিন্তু মিয়ানমার করছে। অর্থাৎ চীনকে কে মিয়ানমারের উপরে চাপটা দেবে? মিয়ানমার যদি রাজি হয়, মিয়ানমার রাজি হচ্ছে, আমাদের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের কত হাজার পাঠিয়েছিলাম তার মধ্যে বলেছে 500কে আমরা গ্রহণ করব। এতে বোঝা যায় যে মিয়ানমার একটা সবল শক্তি, এবং মিয়ানমার মোটামুটি বোঝে কি করা যাবে কি করা যাবে না। এই অবস্থা থেকে আমার মনে হয় না আমাদের মিয়ানমার থেকে বেশি কিছু আশা করার আছে। মিয়ানমার এই খেলা জিতবে বলেই দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে নেমেছে, এবং এখন পর্যন্ত প্রতিটা বাঁকে মিয়ানমার জিতেছে, অন্য কেউ যেতে। এই প্রক্রিয়ায় জাতিসংঘের যুক্ত হওয়ার বিষয়টিকে আপনি ইতিবাচক অগ্রগতি হিসেবে কতখানি দেখছেন? আমরা এখানে শিরোনামে দেখতে পেয়েছি যে জাতিসংঘ কিছু ধারণাপত্র দিয়েছে তাদের নিরাপদ প্রত্যাবাসন, এবং সেখানে গিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সীমিত। আমি বিষয়টা যেহেতু পড়াই সেই জন্য আমি বিষয়টার সঙ্গে যুক্ত। আমরা এই বাংলাদেশে যে জিনিসটা হয়েছে বা অন্য জায়গাতে হয়েছে, আপনি যাদের কথা বলছেন, মনে করেন ওই UN বলেন বা UN হিউম্যান রাইটস ওয়াচ বলেন, ওনারা কি করতে পারেন? ওনারা দাবি তুলতে পারেন, দাবির বাইরে কিছু করতে পারেন না। মিয়ানমারকে আপনি তো আর কোনো শক্তি নাই, সারা দুনিয়াতে বলেনি যে না মিয়ানমারকে আমরা ধ্বংস করে দেবো তারা যদি এইটা করে, এটা তো করার কোনো বাস্তবে প্রয়োজনও নাই। সেই দিক থেকে মিয়ানমার এটা বুঝেছে সবার চেয়ে বেশি, এবং বুঝে এটা তারা কাজে লাগাচ্ছে, এটাই হচ্ছে বিষয়। একটি সংবাদ শিরোনাম রয়েছে এখানে যে প্রাথমিক সমাপনীতে MCQ থাকছে না, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন যেটি শিশুদের জন্য সেটি থাকছে না। এটি নিয়ে অনেক রকম কথাবার্তা ছিল, আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছি প্রাথমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে। এই সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন? খুব ভালো, এটা এত আগেও করা উচিত ছিল। তাতে করে যদি লেখাপড়ার অবস্থার উন্নতি হয় তাহলে তো খুব ভালো কথা। আমার মনে হয় যে জিনিসটা মনে রাখা দরকার, আমরা বোধহয় লেখাপড়ার কথা বলতে বলে নাহিদ সাহেব যেমন বলেছেন আমি যা করার চেষ্টা করেছি, তো তিনি হঠাৎ করে গত কয়েক বছরে এত দক্ষহীন হয়ে পড়লো কেন শিক্ষা মন্ত্রণালয়, এটা ভেবে দেখার একটা বিষয় রয়েছে। তো ওই
সরকারের যে ব্যবস্থা আছে, যে ব্যবস্থার মধ্যে দিয়ে সরকার লেখাপড়া শেখাচ্ছে, সেটা একেবারে প্রাথমিক পর্যায় থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি পর্যায়ে মোটামুটি অদক্ষতার সমস্যায় ভুগছে। আগে যেটা আমরা ভাবতাম যে ইউনিভার্সিটিগুলোতে ভালো লেখাপড়া হয়, কলেজগুলোতে ভালো লেখাপড়া হয়, ছাত্রদের লেখাপড়া হয়, এখন আমি ক্রমেই দেখতে পাচ্ছি যে স্কুলগুলো খুব দুর্বল হচ্ছে। আমি ইউনিভার্সিটিতে পড়াই, কোন একটা স্কুল ভালো স্কুল এরকমটা আর বলা যাচ্ছে না, যেটা দেখা যাচ্ছে যে ব্যক্তি ভালো হিসেবে উঠে আসে। তো আমার মনে হয় এই শিক্ষাটাই আমরা দেখছি যে ব্যক্তি ওপরে উঠবে, কিন্তু গোষ্ঠীগতভাবে উন্নতি বোধ হয় একটু ধীরেই হবে, বা আদৌ হবে কিনা আমি বলতে পারছি না। জনাব আহসান চৌধুরী, আমরা কদিন ধরেই আরেকটি সংবাদ শিরোনাম দেখছি, অভিন্নভাবে এসছে, সেটি হচ্ছে শিশু নারীদের উপরে নির্যাতনের ঘটনা, বিশেষ করে যৌন নির্যাতন, নিষ্ঠুরতার বিষয়গুলো এবং প্রতিবাদের ছবিও আমাদের সামনে এখানে রয়েছে, যে শিশুর প্রতি কেন এই নিষ্ঠুরতা, এবং প্রতিদিন গড়ে 2 শিশু ধর্ষণের মতো নির্যাতনের শিকার হচ্ছে, এইটি রয়েছে আমাদের সামনে সংবাদ শিরোনাম হিসেবে। না, নতুন করে শিশুদেরকে কিন্তু ধর্ষণ করা হচ্ছে না। এটা সরকারের উচিত বা অন্য যাদের উচিত যে একেবারে বিশেষায়িতভাবে যে কতজন শিশুকে ধর্ষণ করা যায়। কারণ আমি শিশুদের যৌন নির্যাতনের উপরে 1995 সাল থেকে কাজ করছি, এবং আমি এখন আর করছি না, আমি কিছুদিন আগেও আমি রেখেছি। শিশুরা সবসময় ধর্ষিত হচ্ছে, যৌন নির্যাতন হয়েছে, এবং যৌন নির্যাতনের তো বিবিধ রকম আছে। আমরা সাধারণতভাবে যৌন নির্যাতন মানে হচ্ছে একটা লাফ দিয়ে পড়ে একটা শিশুকে চেপে ধরে করলো। এটার বাইরে হাজারো রকম যৌন নির্যাতন হবে এবং শিশুরা ওটার ভিকটিম হয়। সেইটা কিন্তু মানে যেটা হয়েছে, রিপোর্টিংটা হয়েছে, তো এটা একটা সুসংবাদ। কারণ আপনি যত মানুষের মধ্যে এই ধারণাটা থাকবে, আপনি ভালো থাকবে। কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করছি, আমি যখন গবেষণা করছি, আমি বোধহয় সব প্রথম যার একটা রিপোর্ট বের হয়েছিল শিশুদের যৌন নির্যাতনের উপরে, রাড্ডা বার্নান বলে একটা সংস্থা ছিল তার হয়ে, এবং আমাদের যে সংস্থা যার সঙ্গে আমি জড়িত, ব্রেকিং দ্য সাইলেন্স, তাদের সঙ্গে জড়িত হয়ে আমি রিপোর্টটা করেছিলাম। তখন যেটা খেয়াল করছিলাম আমি, যে শিশু যৌন নির্যাতন থামাতে হলে ওই যৌন নির্যাতনকারীকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না। যেটা দেখা দরকার সেটা হচ্ছে যেই পরিসরটার মধ্যে এই যৌন নির্যাতনটা হয় সেটাকে আপনাকে নিরাপদ করতে হবে। আপনি কোনোদিন ওই একক দুজন, ঠিক জঙ্গিবাদের মতো, আপনি যদি একটা সমাজে যদি সহিষ্ণুতা থাকে, সেখানে জঙ্গিবাদ তৈরি হয় কম, কিছু জঙ্গিবাদ তৈরি হবেই। ঠিক তেমনিভাবে আপনার সমাজে যদি এই সামাজিক আদান প্রদানটা বেশি হয়, সেখানে কিন্তু শিশুদের যৌন নির্যাতন কম হবে। কিন্তু আপনি সেটা করতে দেন কিনা, কারণ যৌন নির্যাতনের সঙ্গে ক্ষমতার বলয়ের সম্পর্কটা খুব ঘনিষ্ঠ। সেটা পারিবারিক ক্ষমতা হতে পারে, সেটা সামাজিক ক্ষমতা হতে পারে, সেটা রাজনৈতিক ক্ষমতা হতে পারে। তো এই বিশ্লেষণটা করে যদি আগানো যায়, হয়তো কিছু হবে। কারণ আমি নতুন কোনো লিটারেচার দেখিনি যাতে বলা হয়েছে অন্য কোনো পদ্ধতিতে করা যেতে পারে। মানে একজন দুজন যৌন নিপীড়নকারীকে ধরলে যৌন নির্যাতন কমবে না, ভয় দেখিয়ে যৌন নির্যাতন করা যায় না, যদি না সমাজের সবাই মিলে এটা করে। কিন্তু সমাজের সবাই মিলে করছে কিনা, এটা আপনি নিজেই বললেন যে একজন মানুষ দাঁড়িয়েছে, তার মানে এটা এখনো সামাজিক বিষয় না। এই সামাজিক বিষয় পরিণত করার ব্যাপারে একটু চিন্তা করা দরকার। আমরা আরো কিছু সামাজিক প্ল্যাটফর্ম তৈরি হতে দেখছি, এবং মৃত্যুদণ্ডের একটি দাবি এসেছে যে সবসময় এমনিতেও শিশুদের মৃত্যুদণ্ড হলে আজ পর্যন্ত সারা পৃথিবীতে, আমি পশ্চিমা দুনিয়ায় শিশু যৌন নির্যাতনের খবর সারাক্ষণ পড়ি। আপনি ওখানে স্কুলের টিচাররা যৌন নির্যাতনকারী হিসেবে আবির্ভূত হয়েছে। আপনি স্কুলের টিচারদের মধ্যে নারী স্কুল শিক্ষকরা যৌন নির্যাতন করছে। যৌন নির্যাতনের বিশাল বিশাল শাস্তির ব্যবস্থা আছে। পিডোফিলিয়ার শাস্তি ওদের দেশে মৃত্যুদণ্ড পর্যন্ত হয়, কমেনি, বেড়েছে। অতএব বুঝতে হবে যে সামাজিকভাবে যদি এই অসুস্থতাটা সামাজিক, এটা ব্যক্তিগতভাবে একজনকে আক্রান্ত করে, কিন্তু প্রতিটা সমাজে এই অসুস্থ মানুষ আছে। তাই আপনি পরিসরটাকে সবল করুন, নিরাপদ করুন, তাহলে শিশু নিরাপদে থাকবে। আপনি ওই শিশু নির্যাতনকারীকে সন্ধান করাচ্ছে, শিশুকে নিরাপত্তা দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ জনাব আহসান চৌধুরী আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই।